দেওয়ার জন্য সেটা ব্রেকটা কষবে। তো এইভাবে আমাদের মানে রেসপন্স গুলো আর কি হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন নেটওয়ার্ক আছে। এর মধ্যে নার্ভ কোন জায়গাগুলো দিয়ে ছড়িয়ে থাকে? এটা পুরোটাই নার্ভ। আচ্ছা, এখানে তাও 86 বিলিয়ন নার্ভস আছে, মানে প্রায় 86 পাশে 9টা শূন্য। তাদের মধ্যে সংযোগ নিজেদের প্রত্যেকটা একটার সঙ্গে আর একটা ইন্টারকানেক্টেড, মানে পারমুটেশন কম্বিনেশন করলে 100 ট্রিলিয়নের কাছে গিয়ে পৌঁছায়। তার মানে সেটা হচ্ছে একের পাশে 13টা মতন শূন্য। মানে যদি আমরা এইভাবে ভাবি যে আকাশের তারা যতগুলো আছে তারা যদি হাইপোথেটিক্যাল নিজেদের মধ্যে সারাক্ষণ ধরে ইম্পালস দেয়া নেয়া করে বা কথা বলে, তো এইটা কিন্তু তার থেকেও বেশি আমাদের ব্রেনের প্রত্যেকটা নিউরাল সেল একে অন্যের মধ্যে সিগন্যাল ট্রান্সমিট করছে। মানে এবং আরেকটা জিনিস এর থেকে ডিরাইভ করা যায়, সেটা হচ্ছে অনেকে বলে যে ব্রেনের এই সেলগুলো বেশিরভাগই ইরিভার্সিবল, মানে ড্যামেজ হয়ে গেলে সেই ড্যামেজটা ইরিভার্সিবল, দ্বিতীয়বার আর তৈরি হয় না। কিন্তু নিউরোপ্লাস্টিসিটি বলে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ব্রেনের কোনো অংশের কাজ যদি কমে যায় বা সেটা যদি অক্ষম হয়ে যায়, এর অন্য কিছু অংশ সেই কাজটা কিন্তু আস্তে আস্তে শিখতে পারে। আচ্ছা, এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। মানে একটা রোগ হয় ডিফিউজ অ্যাক্সিনাল ইনজুরি বলে, যেখানে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে সেখানে কি হয়, খুব জোরে ব্রেক মারলে বা খুব জোরে গাড়িতে আঘাত করলে মাথার যে নার্ভগুলো সেই নার্ভগুলো ছিঁড়ে যায়। তা সেই নার্ভগুলো তো মানে পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গেল। কিন্তু যদি খুব গ্রেড 3 বা খুব খারাপ ধরনের ডিফিউজ অ্যাক্সিনাল ইনজুরি না হয়ে থাকে, তাহলে পাশের নার্ভগুলো বা অন্য নেটওয়ার্ক আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে ডেভেলপ করে, তখন কিন্তু তার পূর্ণ আগের অবস্থায় ফিরে আসা সম্ভব। সেটা পরে হলো, অনেকে বলে যে মানে ও আর কখনো ব্রেনের সমস্যা, ও আর কখনো ভালো হবে না, কিন্তু আমি বলছি এটা কিন্তু সম্ভব, এটা নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমেই সম্ভব। আচ্ছা, মানে সেটা কি কোনো পার্টিকুলার প্র্যাকটিসের মাধ্যমে সেটা করতে হবে, নাকি কনসিয়াসলি করতে হবে, নাকি আপনা আপনি হবে? না, আপনা আপনি হওয়ার থেকে প্র্যাকটিসের মাধ্যমে করলে নিউরোপ্লাস্টিসিটিটা বেটার ডেভেলপ করে। যারা ধরুন ভালো ভায়োলিন বাজাচ্ছে বা ভালো গিটার বাজাচ্ছে অথবা ভালো ক্রিকেট খেলছে, সবটাই কিন্তু নিউরোপ্লাস্টিসিটি। এই যে রিফ্লেক্স, পুরোটা হচ্ছে প্র্যাকটিস। এই বলে না প্র্যাকটিস মেক্স পারফেক্ট, সেটা হচ্ছে নিউরোপ্লাস্টিসিটিটা। ওর সিগন্যালটা তখন ওই পাথওয়ে দিয়ে খুব ফাস্ট ট্রান্সমিট হবে। মানে এমনি ব্রেনের সিগন্যাল খুবই ফাস্ট, সেটা হচ্ছে বলতে গেলে 400 কিলোমিটার পার সেকেন্ড হিসেবে তার থেকে স্পিডে আর কি ট্রান্সমিট হয়। সেই সিগন্যাল পাথওয়েটা আলাদা করে জেনারেট করবে আর কি। আচ্ছা, মানে আমাদের ক্রিয়েটিভিটি এই জায়গাগুলো ব্রেনের কোন পার্টটা দিয়ে হয়? আমাদের ক্রিয়েটিভিটি, অ্যাবস্ট্রাক্ট থিংকিং, এই জিনিসগুলো সাধারণত ব্রেনের ফ্রন্টাল কর্টেক্স, মানে এই সামনের দিকটা নিয়ন্ত্রণ করে। এবার অনেকে একটা কথা আছে যে মিথ আছে, পিছনের দিকে লেগেছে, এই কিন্তু খুব মারাত্মক। এবার পিছনে আমাদের থাকে হচ্ছে অক্সিপিটাল কর্টেক্স, যেটা হচ্ছে আমাদের চোখের ডে ড্রিমিং, এই সব জিনিসপত্রগুলো বা ভিজুয়াল হ্যালুসিনেশনস, ফ্লোটার্স, এই জায়গায় কোনো লিশন হলে এইগুলো আমরা অনুভব করতে পারি। তা বা লিশন না হলেও এইগুলোকে নিয়ন্ত্রণ করে, আমাদের ইমেজ প্রসেসিং এ হেল্প করে অক্সিপিটাল কর্টেক্স। আমাদের যদি ধরুন খুব একটা হাই ইম্প্যাক্ট ইনজুরি হয়েছে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেক্ষেত্রে ব্রেনটা একটা খুলির মধ্যে আছে, সে গিয়ে কিন্তু হিট করবে ব্রেনের সামনের দিকটাতে, পিছনে লাগলেও। কারণ ব্রেন সিএসএফ এর বাইরে আছে, সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তার মধ্যে ভাসছে, সেটা যেহেতু ফিক্সড, এইখানে গিয়ে আঘাতটা করলো, এটা প্রথমে থেমে গেল, এটা তখনও সেই মোশনটা আছে, এর সামনের অংশটা এই খুলিতে গিয়ে তখন হিট করবে, তাহলে ইনজুরিটা হবে সামনের জায়গাটা। এই জন্য বলে না পিছনে লাগলে খুব ভয়ঙ্কর, সেখানে কন্ট্রাকুব ইনজুরি বলে এটাকে। আচ্ছা, কারণ সেখানে ফ্রন্টাল লোবটা ড্যামেজ হবে, যেটা আমাদের বিচার বুদ্ধি নিয়ন্ত্রণ বা ডিসিশন মেকিং এর বা কোনো প্রবলেম সলভিং এবিলিটি সেগুলো নষ্ট হবে। আচ্ছা আচ্ছা, আপনি বলছিলেন যে মানে একটার সঙ্গে আরেকটা নার্ভ ইন্টারকানেক্টেড, মানে ওইভাবে পারমুটেশন কম্বিনেশন করে এত ট্রিলিয়ন সংযোগ তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে মানে যদি আমরা ওটা আরো বেশি করে প্র্যাকটিস করি, চিন্তা ভাবনা, প্রবলেম সলভিং, এগুলো যদি বেশি করে প্র্যাকটিস করা হয়, তাহলে কি ওই সংযোগগুলো আরো তাড়াতাড়ি হয় বা বাড়ে?
সেইটা তো অবশ্যই, সেটা যত প্র্যাকটিস করবো তত আমাদের নিউরোপ্লাস্টিসিটি বেটার ডেভেলপ হবে। আবার অনেকে বলেন যারা ব্রেন গেমস যেগুলো আছে, ধরুন ওই মোবাইলে তো আমরা অনেক ধরনের গেম খেলি, ওই লুডো থেকে তাস থেকে সবকিছুই খেলি আমরা, তো সেইগুলো না খেলে যদি ব্রেন হেলথে হেল্প করে, এগুলো বেশ কিছু আর্টিকেল আছে তারা দেখিয়েছে যে পাজেল বিভিন্ন রকমের অথবা আমাদের সুডোকুটা কিন্তু এইগুলো ব্রেন হেলথে ডেভেলপমেন্টে হেল্প করে। আচ্ছা, যদি কারোর স্ট্রেস হয় বা ডিপ্রেশন হয়, এইগুলো ব্রেনের কোন জায়গাটাতে এফেক্ট করে, আর সেক্ষেত্রে কি ওই মানে নিউরো যে সংযোগগুলো সেগুলোও এফেক্টেড হয়? সেটা কোনো স্পেসিফিক জায়গা নেই। এবার বেসিক্যালি এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ফাংশনাল এমআরআই করে আমরা দেখতে পারি যে আমাদের অঙ্ক করার সময় কোন জায়গাটা বেশি স্টিমুলেট হচ্ছে বা অক্সিজেন কোথায় যাচ্ছে, সেখানে একটা জিনিস মেজার করা হয় যে ওই ব্রেনের স্পেসিফিক জায়গাতে অক্সিজেন ডেলিভারি কতটা হচ্ছে, সেটার উপর বেস করে একটা এমআরআই ইমেজ সামনে পাই, সেটা থেকে আমরা বুঝতে পারি যে সেই জায়গাটা বেশি কাজ করছে। যেমন ডিপ্রেশনের সময় এই জায়গাগুলো বেশি অ্যাক্টিভেট হয়, অথবা খুব আনন্দের সময় এই জায়গাগুলো বেশি অ্যাক্টিভেট হয়। এটা একটা নেটওয়ার্ক, এখানে যে আলাদা কোনো জায়গা নেই যে ঠিক এই জায়গাটাই আমাদের ডিপ্রেশনের জায়গা, এই জায়গাটা মন ভালো করার জায়গা, সেরকম নেই। এটা পুরোটা নেটওয়ার্ক বেসড একটা চ্যানেল। আচ্ছা, এখন একটা ছোট্ট বিরতি নিয়ে নেব। এরকমই ইন্টারেস্টিং আরো নানান তথ্য, আরো নানান আলোচনা নিয়ে আমরা ফিরছি, সঙ্গে থাকুন। Private Limited, mydigitech.in, indiabricks.in, advodunia.com, Dawat-e Kashmir, Adicon Management Private Limited। স্বপ্নের বাড়ির সন্ধান করছেন? ব্রোকারের সঙ্গে ঘুরতে ঘুরতে ক্লান্ত? চিন্তা নেই, এবার একটা ক্লিকেই মিলবে আপনার স্বপ্নের বাসস্থান। আপনাদের স্বপ্নের বাসস্থানকে আপনার হাতের মুঠোয় নিয়ে এসেছে ইন্ডিয়া ব্রিক্স। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.indiabricks.in এ আর পেয়ে যান আপনার স্বপ্নের ঠিকানা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9831904288 এই নম্বরে। ইন্ডিয়া ব্রিক্স, আপনার স্বপ্ন পূরণের চাবিকাঠি। প্রতারণার শিকার হয়েছেন? বুঝতে পারছেন না কি করবেন, কোথায় যাবেন? আইনি জটিলতায় হয়রানির সম্মুখীন? চিন্তা নেই, যে কোনো আইনি জটিলতার সমাধান এক ক্লিকে। ফৌজদারি হোক বা সিভিল অথবা কর্পোরেট আইনি জটিলতা, যে কোনো জটিলতা কাটাতে যোগাযোগ করুন অ্যাডভোদুনিয়ার সঙ্গে। অ্যাডভোদুনিয়া প্রশিক্ষণ অভিজ্ঞ আইনজীবীদের দ্বারা আপনার মুশকিল আসানের একমাত্র ঠিকানা। শুধু তাই নয়, এই ঠিকানায় পেয়ে যাবেন জিএসটি, ইনকাম ট্যাক্স ফাইলিং এর মতো ঝঞ্ঝাট থেকেও মুক্তি। আমাদের ওয়েবসাইট www.advodunia.com, আমাদের ফোন নাম্বার 9395849144। আর দেরি কেন? সমস্যা সমাধানের রাস্তা খুঁজতে এখনই যোগাযোগ করুন অ্যাডভোদুনিয়ার সঙ্গে। নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে চান? সোশ্যাল মিডিয়ায় ইনকাম করবেন কিভাবে ভাবছেন? পাবলিক রিলেশন নিয়ে রয়েছে দুশ্চিন্তা? চায়ের থেকে নয়, এই বিষয়ে জানতে যোগাযোগ করুন মাইডিজিটেকে। মাইডিজিটেক আপনার সাধ্যের মধ্যে আপনার ওয়েবসাইট গড়ে তুলবে আকর্ষণীয়, পাশাপাশি আপনার ডিজিটাল মার্কেটিং এর সমস্যাও করবে সমাধান। সহজ উপায়, সহজভাবে সাধ্যের মধ্যে সাজাবে আপনার স্বপ্নের ওয়েবসাইট। এছাড়াও যে কোনো পাবলিক রিলেশনের মতো বিষয়ের সমাধানও পাবেন একই ঠিকানায়। যোগাযোগ করুন মাইডিজিটেক, আমাদের ওয়েবসাইট www.mydigitech.in বা যোগাযোগ করুন 6290349864 নম্বরে। আপনি একটা ইন্টারেস্টিং কথা তখন বলছিলেন অফ দ্য ক্যামেরা, সেটা আমি চাইবো আপনি আরেকবার বলুন। যে মানে ব্রেন অপারেশন করা যখন হয় তখন অ্যাকচুয়ালি ব্রেন মানে কাউকে ভায়োলিন বাজাতে দেওয়া হয়, কেউ গিটারিস্ট থাকলে সে গিটার বাজায়, সেই অবস্থাতে ব্রেন অপারেশন করে। এইটা যদি আপনি এইটাকে বলে অ্যাওয়েক ক্রেনিওটমি। এবারে অ্যাওয়েক ক্রেনিওটমি ব্যাপারটা হলো যে প্রথমে ধরুন কারণ একটা ব্রেন টিউমারের অপারেশন করতে হবে। এবার ব্রেনের প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা কাজ আছে। যেমন কোনো জায়গাটা একটু আগে বলছিলাম যে হাঁটাচলা করতে সাহায্য করে, কোনো একটা জায়গায় মেমোরিতে সাহায্য করে, কোথাও আমাদের গান
শুনতে এবং গানটাকে বুঝতে সাহায্য করে, কোনোটা গান গাইতে সাহায্য করে। প্রত্যেকটা ফাংশন জায়গাগুলো কিন্তু আলাদা। এবার একজন মিউজিশিয়ান, তার ধরুন এমন একটা জায়গাতে টিউমার হয়েছে যে জায়গাটা আমাদের হাত পা সঞ্চালন করতে সাহায্য করবে, বা এমন কোথাও টিউমারটা আছে যেটা তার গান বুঝতে অসুবিধা, মানে গান বুঝতে তার হ্যাম্পার হবে, সেটার কিছু। সেইটা টিউমারটা করতে গিয়ে যদি আমি ওই জায়গাটাতে ইনজুরি করে ফেলি, তাহলে সেই মানুষটা পার্মানেন্টলি ডিসেবল হয়ে যাবে, মানে তার ওই হাত হয়তো কাজ করছে না। যে জায়গাতে ভায়োলিনটা বাজায়, সেই ভায়োলিনটা বাজানোর জন্য যে মোটর অ্যাক্টিভিটি দরকার, সেই মোটর কর্টেক্সে কোনো টিউমার হয়েছে। তা প্রথমে পেশেন্টকে অজ্ঞান করা হলো নর্মালি, তারপরে ব্রেনের খুলির যে জায়গাটায় অপারেশন করা হবে। এখন তো আবার মানে আগেকার দিনে এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলি, আগেকার দিনে ব্রেন টিউমারের অপারেশন মানেই লোকে ভাবতো যে বুঝি মৃত্যু। এখন কিন্তু তা না। এখন আমাদের এত অত্যাধুনিক জিনিসপত্র এসছে এই নিউরো সার্জারির বা ব্রেন টিউমারের জগতে, যেখানে এই অপারেশনগুলো খুবই সুচারুভাবে এবং খুব এফিশিয়েন্টলি করা সম্ভব। যেখানে বাইরে থেকে এমআরআইতে আমরা দেখতে পারি যে কোন জায়গাতে লিশন আছে, তারপর একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে আমরা ব্রেনটাকে ফিক্স করি, মানে মানুষের মাথাটাকে ফিক্স করছি। ফিক্স করার পর বুঝতে পারছি যে এর ঠিক 1 সেন্টিমিটার নিচে টিউমারটা আছে, তাহলে আমরা শুধু সেইটুকু জায়গার হাড়ি বাদ দেবো, বেশি কাটার প্রয়োজন হলো না, এদিক ওদিক খোঁজার প্রয়োজন হলো না। কতটা ডেপথে আছে, কতটা বড় টিউমার, সবকিছুই আমরা বুঝতে পারছি ওই ফ্রেমের মাধ্যমে, রিয়েল টাইমে বুঝতে পারছি। এবার পেশেন্টকে অজ্ঞান করার পরে, হাড়টা কেটে বাদ দেওয়ার পরে জ্ঞান ফিরিয়ে দেওয়া হলো। জ্ঞান, এটাকে বলে অ্যাওয়েক ক্রেনিওটমি। তা সেখানে কি করা হয়, তাকে ভায়োলিন বাজাতে বলা হলো বা গিটার বাজাতে বলা হলো, তিনি যে ইনস্ট্রুমেন্ট বাজান বা যারা গান করেন গান করতে বলা হলো। দেখা যাচ্ছে সেখানে কাজ করতে করতে ব্রেনের সেলগুলো তো ওই যে বললাম সবগুলো পেন সেন্সিটিভ নয়, তো সেখানে যখন আমরা টিউমারটা বাদ দিচ্ছি, সেই জায়গাতে কোনো ভেসেল আছে, সেই ভেসেলটাকে যদি কোয়াগুলেট করি, সেই জায়গাটা ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে। সেটা করার আগে আমরা দেখে নিচ্ছি ওই অংশের কোনো ফাংশনাল ডিসেবিলিটি হচ্ছে কিনা, কারণ পেশেন্টের ভায়োলিনের স্পিড হয়তো কমে যাচ্ছে, সুর চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমরা সেই জায়গাটা না, বাবা এটা থাক, তো আমরা একটু সাইড করে কাজ করি, ওইটাকে বাদ দিয়ে টিউমারটা বার করার চেষ্টা করি। আচ্ছা, আরো একটা রোগ খুবই কমন, সেটা হচ্ছে খিঁচুনি। অনেক সময় অনেক বাচ্চাদের দেখা যায় যে এই ব্যাপারটা ঘটে, তখন ওই সময় ওই মুহূর্তে দাঁড়িয়ে কি করা হবে এটা বোঝা যায় না। এটা কেন হয়, আর ওই সময় যার হচ্ছে কি করা উচিত? আচ্ছা, আর খিঁচুনি যে শুধু বাচ্চাদের হবে তেমনটা নয়, খিঁচুনি যে কোনো বয়সেই হতে পারে। সেটা বাচ্চা জন্মানোর সময়ও হতে পারে। সেটা অনেক সময় বাচ্চাদের কমনলি হয় কি, একদম ছোট বাচ্চা জ্বর হয়েছে, প্রচন্ড জ্বর দিয়ে 1-2 বার খিঁচুনি হলো, সেটা যে সাথে সাথেই বিরাট কিছু এমার্জেন্সি বা ব্রেন টিউমার হয়ে গেছে সেটা ভাবার কারণ না, সেটাকে ফেব্রাইল সিজার বলে। এছাড়াও যেগুলো ধরুন অনেকে কি করে গ্রামের দিকে বা অনেক শহরেও বিভিন্ন জায়গাতে আমি দেখেছি, সারা শরীর খিঁচুনি হচ্ছে, হাত পা নাড়াচ্ছে, অজ্ঞান হয়ে গেল, ভাবছে বোধহয় ভূতে ধরেছে, তাকে গিয়ে জুতো শোকানো বা লেবুর গন্ধ শোকানো, এই জিনিসগুলো করে থাকে। তা সেইগুলো করলে কিন্তু মানে পেশেন্টের মানে অনেক ক্ষতি, কারণ বেসিক্যালি কোনো একটা স্ট্রাকচারাল বা সিগন্যাল পাথওয়েতে কিছু প্যাথোলজি আছে, সেটা আমাদেরকে দেখতে হবে। তাই ইমিডিয়েটলি আমরা কি কি করতে পারি, পেশেন্টকে পাশ ফিরিয়ে শুইয়ে দিতে পারি। আর সেকেন্ড যেটা করতে পারি, যে কোনো টাইট জামা কাপড় থাকলে সেই টাইট জামাগুলো গা থেকে খুলে দিতে পারি। আর অনেকে জল খাওয়া, এবার তখন আমাদের যেহেতু সেন্সোরিয়ামটা অল্টার্ড অবস্থায় আছে, আমরা যেটা চাইছি সেটা করতে পারছি না, বা রোগী যেটা চাইছেন সেটা করতে পারছেন না, তা তিনি ঢোক গিলতে পারবেন না সেই সময়। সুতরাং সেই জলটা বা কিছু খাওয়ালে সেটা শ্বাসনালীতে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, তো সুতরাং সেই সময় কিছু খেতে দেওয়া যাবে না। আর থার্ড বা ফোর্থ যেটা ফাইনাল, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে যাওয়া, তান্ত্রিকের কাছে না নিয়ে গিয়ে, যাতে ওই খিঁচুনির কারণ কিসের জন্য হচ্ছে সেইটা নির্ধারণ করা যায়। এবং অনেকে বলে খিঁচুনি হয়ে গেছে মানে তার বিয়ে থা হবে না, এটা কিন্তু ভুল। সে তার পড়াশোনা করতে পারবে, কাজকর্ম সবকিছু করতে পারবে, বিয়ে বাচ্চা সবকিছু তার হবে। এইটা আমাদের হাঁপানি, খিঁচুনি, হাঁপানি, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এইরকমই একটা রোগ যেটা নিয়ে অনেক মানুষ কাজ করে। ইভেন
পৃথিবীর কোনো পাইলটও আছে যারা খিঁচুনি নিয়ে কাজ করে। আচ্ছা আচ্ছা, আমরা যে স্ট্রেস, ডিপ্রেশন এগুলো নিয়ে কথা বলছিলাম, এখন মডার্ন যুগে এইগুলো অনেক বেড়ে গেছে। তো স্ট্রেস, ডিপ্রেশন এগুলো হতে হতে এগুলো কি কোনোভাবে নার্ভে এফেক্ট করে? অবশ্যই। এই স্ট্রেস এইগুলো বেড়েছে তার কারণ বেসিক্যালি আমাদের লাইফস্টাইলের জন্য। আগে আমাদের মানে যেটা ব্যক্তিগতভাবে যেটা আমার মনে হয় যে আগে আমাদের অনেক বেশি কায়িক পরিশ্রম করতাম আমরা এখন একে তো মোবাইল ডিপেন্ডেন্ট হয়ে গেছি, এতে আমাদের কনসেন্ট্রেশনটা অনেকটা ল্যাপস হচ্ছে, আমাদের ভিডিও থেকে ছোট ছোট করে রিলস আসছে, আর সেকেন্ডলি 1 মিনিট সময়টা কমতে কমতে 30 সেকেন্ডসে এসে দাঁড়িয়েছে। মন সারাক্ষণই চাইছে সেম টাইপের আনন্দ পাওয়ার জন্য আমরা এর পরেরটা, তারপরেরটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের জন্য, বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনটা আমাদের কি দিয়ে হয়, দুটো নিউরোট্রান্সমিটার, ডোপামিন আর সেরোটোনিন। এই দুটো যত বেশি আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা বডিকে এমন ভাবে অভ্যস্ত করে ফেলছি আস্তে আস্তে যে দেখছি ওই সেম লেভেলের আনন্দ পাওয়ার জন্য এইটাতে হচ্ছে না, তারপরেরটা। এবার বডির লিমিটটাই অনেকটা হায়ার আপে সেট হচ্ছে। আগে মানুষের ক্ষেত্রে এত কিছু ছিল না, হাঁটা চলা অনেক বেশি করতো, এবার তার জন্য কি হতো, ব্লাড সার্কুলেশন শরীরে অনেক বেশি হতো। এখন আমরা কিছু হলেই এই 2 কিলোমিটার দূরে যাচ্ছি, তাতেও একটা গাড়ি করে নিচ্ছি, পায়ে হাঁটা মোটামুটি আমরা ছেড়েই দিয়েছি, সারাক্ষণ ধরে কম্পিউটার স্ক্রিনের সামনে কাজ করছি, সারাক্ষণ শুয়ে আছি, নিজের পশ্চার মেনটেন করছি না, আমরা সারাক্ষণ বাইক চালাচ্ছি, এবং বাইক এমন ভাবে বাইক চালাচ্ছি যাতে পিঠ কুঁজো হয়ে কাজ করতে হচ্ছে, বা পিঠ একদম ঝুঁকে সেটা চালাতে হচ্ছে, যাতে আমাদের নর্মাল যে স্পাইনের কার্ভেচারটা সেটা মেনটেন হচ্ছে না। তার ফলে এই চাপগুলো হচ্ছে। এবার এই কারণের জন্য যত আপনার প্রশ্নটা ছিল স্ট্রেস বাড়ে কিনা, এই সব কিছুই একটার সঙ্গে আরেকটা রিলেটেড, ইন্টার রিলেটেড। তা এই আমাদের লাইফস্টাইল মডিফিকেশনটা এবং ফুড হ্যাবিট এটা ভীষণভাবে ম্যাটার করে। ফুড হ্যাবিটটা কিভাবে মানে চেঞ্জ করতে হবে, বা কি রকম কি থাকলে বেটার হয়? প্রথমত জল তো বেশি খেতে হবে। সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে ব্রেন হেলথের জন্য ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আপনার বিভিন্ন ধরনের ওয়ালনাট, তারপর স্যামন ফিশ এগুলোতে পাওয়া যায়, অথবা গ্রিন ভেজিটেবলস বেশি খেতে হবে, প্রসেসড ফুড যতটা সম্ভব কম খেতে হবে, আর অ্যালকোহল, স্মোকিং এই দুটো ব্রেন হেলথের জন্য খুব খারাপ। কারণ অ্যালকোহল কি করে, আমাদের ব্রেনটাকে যদি ক্রনিক্যালি ইউজ করি আমরা, ব্রেনটাকে শ্রিঙ্ক করে দেয়, ব্রেনটা ছোট হয়ে যায়। আচ্ছা, মানে অ্যালকোহল স্মোকিং এই ব্রেনের কোন পার্টটাতে গিয়ে এফেক্ট করে? হ্যাঁ, অ্যালকোহল স্মোকিং মানে ব্রেনের টোটাল নিউরাল সেলগুলোকে ছোট করে দেয়, শ্রিঙ্ক করে দেয়। তার ফলে তাদের ক্ষেত্রে অন্যান্য রোগ হওয়ার বিচার বুদ্ধি বা ডিসিশন মেকিং এই প্রবণতা, এই জিনিসগুলো অনেকটা আস্তে আস্তে কমে যায়। তারপরে ধরুন আমাদের মেমোরি, এই মেমোরিও অনেক মানে অ্যালকোহল এর জন্য কমে যায় আর কি। এই যে স্মোকিং, এগুলোতে ডিজেনারেটিভ ডিজিজ, যেগুলো ডিস্ক ডিজিজ, স্পাইনের যে কোনো সমস্যা, অথবা ধরুন ব্রেনের স্ট্রোক বা হার্ট অ্যাটাক, এইগুলোর সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। একদম। আচ্ছা, আমাদের ব্রেন নিয়ে এটা ধারণা রয়েছে যে আমরা ব্রেনের সব অংশকে ব্যবহার করি না, খুব কম অংশকে ব্যবহার করি, এবং ব্রেনের একটা বড় অংশকে ব্যবহার করেছিলেন আইনস্টাইন বলা হয়, বা কেউ কেউ মানে তারা মানে অনেক বিজ্ঞানী বা তারা অনেক বড় সড়ো মানুষ। তো এইটা নিয়ে আপনি কি বলবেন? এইটা বেসিক্যালি মানুষের মধ্যে আরো বেশি এসছে। একটা হলিউড সিনেমা লুসি, সেটা রিলিজ হওয়ার পর থেকে যাতে দেখিয়েছে একজন মহিলা, সে তার ব্রেনের 100% ইউজ করেছে, তারপরে সে ভগবান টাইপের একটা সুপার ন্যাচারাল, তার ঈশ্বর প্রবণতা চলে এসেছে তার মনের মধ্যে। কিন্তু সেটা ঠিক না। আমাদের ব্রেনের প্রত্যেকটা অংশই কাজ করে, মানে 100%ই আমরা ইউজ করি। এবার সেটা আমরা কি করে জানতে পারলাম? ফাংশনাল এমআরআই বলে যে কথাটা বলছিলাম, সেই এমআরআই এর মাধ্যমে আমরা দেখতে পাই ব্রেনের স্পেসিফিক কোনো জায়গা স্পেসিফিক কাজ করার সময় সেটা অ্যাক্টিভেট হচ্ছে। যেমন আমি এখন কথা বলছি, আমার ব্রেনের একটা টেম্পোরাল লোবের একটা বিশেষ জায়গা সেটা কাজ করছে, এবং
তার এছাড়াও এই টেম্পোরাল লোব, ফ্রন্টাল লোব বিভিন্ন ছাড়াও মানে বিভিন্ন জায়গায় একসঙ্গে ফাংশন করছে। ইভেন আমাদের ঘুমানোর সময়ও আমাদের স্পেসিফিক ব্রেন এরিয়াস ফাংশন করে। সুতরাং একটা মানুষ একজন যে 10% ইউজ করে সেটা নয়, আমরা 100% ইউজ করি, কিন্তু সেটা একসাথে হয়তো করি না। একটা সময় প্রথমে এই 3টে অংশ ইউজ করলাম, তারপরে আরো 3টা আমি বোঝানোর জন্য বলছি আর কি। এইভাবে আর কি ব্যাপারটা হয়, সব অংশই কোনোটাই ফেলনা না, প্রত্যেকটারও কাজ আছে। ইভেন এই যে দেখছেন এটা হচ্ছে আমাদের সেরিবেলাম, এটা আমাদের ব্যালেন্সিং এ নিয়ন্ত্রণ করে, যেটা নানা পাটেকারের সিনেমায় ছোটা দিমাগ এটাকে বলেছিল, এটা হচ্ছে সেটা, এটা আমাদের ব্যালেন্সিং, তারপর বডির পশ্চার মেইনটেইন, এগুলোকে আর কি নিয়ন্ত্রণ করে। মানে ব্রেনের পুরো অংশটাই আমরা ব্যবহার করি, কিন্তু একবারে নয়। আচ্ছা, একবারে ব্যবহার করা কারোর পক্ষে সম্ভব না? সেটা তো সম্ভব না। আমাদের সিগন্যালগুলি এমন ভাবেই তৈরি, মেকানাইজড এমন ভাবে সিগন্যাল পাথ ওয়েগুলো, যেটা অঙ্ক করার সময় স্পেসিফিক একটা জায়গা কাজ করবে, চিন্তার সময় একটা, গান শোনার সময় একটা, আলাদা আলাদা ভাবে, এবং তার রিয়াকশনের সময় একটা অন্য পাথওয়ে দিয়ে যাবে। তারপরে আমরা যেভাবে ভাববো, একটা জিনিস পারসিভ করবো কিভাবে এবং সেটা ডেলিভার করবো কিভাবে, এই পাথওয়েগুলো আলাদা। আচ্ছা, মানে অঙ্ক করার সময় যেরকম আর কোনো ক্রিয়েটিভ কাজ করা, মানে অঙ্কটাও ক্রিয়েটিভ, কিন্তু মানে গান করা বা বাজনা, সেটা কি মানে একই রকম না অন্য সেটা অন্য জায়গা? আচ্ছা, সেটা ব্রেনের অন্য জায়গায়, অন্য অংশ দিয়ে আমরা করি। মানে অঙ্কটা মেইনলি চিন্তার জায়গাটা, অঙ্কটা বেসিক্যালি আমাদের প্যারাইটাল লোবে করে। যেমন এক্ষুনি যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে 100 থেকে 7 বার দিলে কত হবে, 93 থেকে কত হবে, 7 বার দিলে কত হবে? আমি খুব বাজে অঙ্কে। হ্যাঁ, এইটা মানে হঠাৎ করে জিজ্ঞেস করলে এটা বাজে না, এটা আপনি কিন্তু একটু ভাবনা চিন্তা করে বললে তখন কিন্তু বলতে পারবেন। যদি আমি বলি যে আমি একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করব, তখন কিন্তু আপনি বলতে পারবেন, কিন্তু এখন আপনি পারলেন না, কারণ আপনার ব্রেনটা ওই অবস্থায় নেই। আপনি এখন ভাবছেন যে ইন্টারভিউ বা স্নায়ুরোগ সংক্রান্ত আমরা কথাবার্তা বলছি, আপনার ব্রেনের ফ্রন্টাল কর্টেক্সটা এটা ইনভলভ আছে। আপনার প্যারাইটাল কর্টেক্সে এই অঙ্ক করার বা এই সলিউশনের প্রবণতাটা সেইটা আছে, সেইটা আপনার এখন অ্যাক্টিভেট হচ্ছে না, যেমন আপনার ব্রেনের ওই অংশটা এই মুহূর্তে অ্যাক্টিভেট হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। অন্য যে কোনো সময় ইজিলি অ্যাক্টিভেট হতে পারে। অন্য সময় আপনাকে যদি আমি বলি যে আমি আপনার ক্লিনিক্যাল এক্সামিনেশন করব, এই পরীক্ষাগুলো করব, তখন কিন্তু আপনি এটা পারবেন। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আমাদের হাতে পায়ে ঝিনঝিন করে বা অনেক সময় কোমরে ব্যথা, এগুলোর সঙ্গে কি ব্রেনের বা নার্ভের সম্পর্ক রয়েছে? হ্যাঁ, অবশ্যই। আমাদের যে স্পাইনাল নার্ভগুলো যায়, সেগুলো নার্ভ রুটগুলো, এগুলো দুটো হাড়ের মাঝখানে আমাদের এই যে এখান দিয়ে যাচ্ছে স্পাইনাল রুটগুলো, আর স্পাইনাল কর্ডটা থাকছে তার ভেতরে। এই দুটো হাড়ের মাঝখানে একটা জেলির মতন জিনিস থাকে, যেটা বেড়ে গিয়ে নার্ভের উপরে চাপ দেয়। তখন যে রুটটা, ধরুন আমাদের কোনোটা হাতের, কোনোটা পায়ের, কোনোটা শরীরের অন্যান্য অংশের, সেইগুলোকে নিয়ন্ত্রণ করে, সেই জায়গাটায় ঝিনঝিন করবে। তা এই জিনিসগুলো কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি? একটা হচ্ছে কোনো ভারী জিনিস তুলবো না, সামনের দিকে ঝুঁকে বসবো না, কোমরে বেল্ট পরে থাকবো, পশ্চার মেনটেন করবো, এগুলোর মাধ্যমে আমরা খানিকটা নিয়ন্ত্রণ করতে পারি। যদি একান্তই না হয়, সেক্ষেত্রে ওষুধ খেতে পারি, তাতেও যদি না হয় ফিজিওথেরাপি স্টার্ট করতে পারি, তাতে না হলে লাস্টে গিয়ে যদি খুব বেশি চাপ, যেটা এক্ষুনি না করলে প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তা তখন অপারেশন করতে হবে। একদম, আপনারা জানলেন অনেক গুরুত্বপূর্ণ কথা, যেগুলো সাধারণত সাধারণ মানুষদের মধ্যে এই অ্যাওয়ারনেসগুলো থাকে না। আমাদের উদ্দেশ্যটাই এটা যে আপনাদেরকে সার্বিকভাবে সচেতন করা, কোন রোগে কি কি ভাবে আপনারা প্রিভেনশনের দিকে যেতে পারেন, বা কোন রোগ কখন হলে, হঠাৎ করে যদি হয়, সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কি কি করলে প্রাণ সংশয়ের সম্ভাবনা অনেক কমে যায়। এরকমই বিভিন্ন এপিসোড নিয়ে কিন্তু আমরা আসবো, এবং আপনাদেরকে কিন্তু দেখতে হবে সুস্থ থাকুন শুধুমাত্র স্কাই নিউজ বাংলায়। ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু সবাই খুব খুব ভালো থাকুন। নমস্কার।